ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলেই খেলা জমে যাবে। আজকে আলহামদুলিল্লাহ ভালো খবর, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমারে মারবা, আমার ঘরে এসে ব্যবসা করবা। গত 54 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী যা পারেনি ডক্টর ইউনূস সেটা করে দেখিয়ে দিয়েছে। এটা 54 বছরে ডক্টর ইউনূস সরকার শুধু পেরেছে, এটা 111 সরকারও পারেনি। 111 সরকার ছিল ভারতের দালাল সরকার। স্বাধীন বাংলাদেশে এরকম স্বাধীন কোন সরকার। একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার যে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল, নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। সব জায়গাতে ধুলাই দিতে হবে, ইন্ডিয়া দাদা বাবুদের সব জায়গা থেকে ধুলাই হবে, শুধু ধুলাই। এখন তো দিন খারাপ, তো ধুলাইয়ের উপরই চলবে, কারণ তারা নিজেরা নিজেদের কোপা ডেকে আনছে। কারণ বা পৃথিবীর সব থেকে বড় কোপা হলো শেখ হাসিনা। সেই শেখ হাসিনার আশ্রয় দিচ্ছে কে? ইন্ডিয়া। ইন্ডিয়া তো ধুলাই খাবেই। আর এই পরিস্থিতিতে আরো একটি চাঞ্চল্যকর খবর আপনার ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। একদিনে বহু যুগ পিছিয়ে পড়বে। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে আজকে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার ফোন দিলেন। ফোন দিয়ে জিজ্ঞাসা করলেন, নির্বাচনের জন্য আপনার কাছে কোনো নতুন ফর্মুলা আছেনি? ভারতকে শায়েস্তা করা আর আওয়ামী লীগকে শায়েস্তা করার জন্য যথেষ্ট ছিল পিনাকি আর ইলিয়াস, কিন্তু তাদেরকে আসন না দিয়ে এখন তাদের কাছে পরামর্শ চাচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন। সময় টেলিভিশন এখন একটা অবস্থান নিয়েছে যে না, কেউ তাদেরকে হুমকি দেয়নি, হাসনাত আব্দুল্লাহ তাদেরকে তালিকা দেয়নি, হাসনাত আব্দুল্লাহ শেয়ার চায়নি সময় টেলিভিশনের, তারা নিজেরাই চাকরিচ্যুত করেছে। তাহলে প্রশ্ন আসে, নিজেরাই চাকরিচ্যুত করে হাসনাত আব্দুল্লাহর ঘাড়ে বন্দুক রাখা হলো কেন? হাসনাত আব্দুল্লাহরা কোনো কিছু করে নাই, কিন্তু তাদের কথা বলা হয়েছিল, এই মিথ্যা বলার জন্য তাদের পানিশমেন্ট হওয়া উচিত। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল রহস্য বা তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 5ই আগস্টের যে অ্যাক্টিভিটিস ছিল এর কাছাকাছি আরো একটা অ্যাক্টিভিটিস আগামী 31শে ডিসেম্বর ঘটতে যাচ্ছে। আপনি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি তার ব্যক্তিগত প্রোফাইলের আইডিতে লিখেছেন কমরেডস নাও অর নেভার। কমরেডস আমরা কাদেরকে বলি এটা একটু বুঝতে হবে, যে যারা এক ধরনের লড়াই অবতীর্ণ আছে, তাই না? তো এখন আসলে কিসের লড়াই, যে এখন নয় কখনোই না। আসলে তারা কি বিএনপির বিরুদ্ধে কোনো ধরনের বড় অবস্থানে যেতে চাচ্ছে, নাকি সচিবালয়ে বা প্রশাসনে ঘাপটি মেরে থাকা তাদের ভাষায় যেই স্বৈরাচারের দোসররা আছে তাদেরকে এক দাগে, একদিনে মোটা দাগে বরখাস্ত করার জন্য কোনো বড় পরিকল্পনা আছে, নাকি আসলে নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটি, বিএনপির নেতাদের মধ্যে প্রতিদিন যেই ভাষা, বিভিন্ন বক্তব্য আসছে, আমরা কারা তোমরা কারা, অথবা সরকারকে যে চাপটা তৈরির চেষ্টা করছে বিএনপি, সেখানে তাদেরকে নির্বাচন ইস্যুতে ঝুঁকানোর কথা আছে। তবে বড় কিছু একটা ঘটতে যাচ্ছে আগামী 31শে ডিসেম্বর। সন্ধ্যার পর থেকে ফেসবুকে যে ক্যাম্পেইন চলছে আমরা দেখি যারা গুরুত্বপূর্ণ তারা কি লিখেছেন। আপনার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন লিখছেন যে এই বছরই হবে 31শে ডিসেম্বর ইনশাআল্লাহ। কি হবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আবার আহ্বান করছেন কমরেডস। আপনি এই শব্দগুলোর ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট। 31 ডিসেম্বর, নাও অর নেভার। যেমনটা আমরা 4ই আগস্ট দেখেছিলাম যে নাও অর নেভার, মানে এক দফা শেখ হাসিনার পতন, এরকম বড় কিছু কিন্তু তারা ঘটিয়ে দিয়েছিল। তারপর আরেকজন সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুকে লিখেছেন অল আইজ অন 31 ডিসেম্বর 2024, নাও অর নেভার। মানে প্রত্যেকের চোখ এখন 31 ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে। এটাই বাস্তব। এখন সবার মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কি নিয়ে আবার তারা নাও অর নেভারের মধ্যে যাচ্ছে। কয়েকদিন আগে উপদেষ্টা মাহফুজ বলছিল যে পুরনোদের সাথে নতুনদের একটা লড়াই বাঁধবে। এটা কি সেই লড়াই? আর সেই লড়াইয়ে যারা ঝাঁপিয়ে পড়বেন শহীদ মিনারে, তারা কি সেই কমরেডস নাকি অন্য কিছু? নানান এই মুহূর্তে একটা অ্যাক্টিভিটিস বা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে চলছে যে সমন্বয়করা আবার কোন নতুন পরিকল্পনা নিয়েছেন। এরপর আমরা দেখি যে আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই মুহূর্তে তারা দুইটা প্ল্যাটফর্ম, তারা একই সঙ্গে যুক্ত থাকা অন্য সদস্যরাও এই বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন। তো এখানে কিছুটা আইডিয়া যেটা আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যাচ্ছে 31শে ডিসেম্বর শহীদ মিনারে এক অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হবে।
বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, তেমনি 31শে ডিসেম্বর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা পাঠ করা হবে। নতুন দলের ঘোষণা কি আসবে, এটা এখনো সিদ্ধান্ত হয়নি। আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে বের হয়ে দেশ কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, জনতার ছাত্র জনতার আকাঙ্ক্ষা কিরূপ ছিল, এসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো যদি ঘোষণাপত্রই পাঠ করে তাহলে কমরেডস নাও অর নেভার, মানে এটা তো যে কোনো একটা দিনেই তারা করতে পারতো, অথবা এটা করতে গিয়ে তাদেরকে কেউ বাধা দিচ্ছে। এখন এই ঘোষণাপত্রে কি নতুন কোনো বন্দোবস্তের কথা থাকবে, সরকারের প্রতি কোনো চাপ তৈরি করা হবে, অথবা বিপরীত রাজনৈতিক দলগুলো যাদেরকে এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি অবস্থানে দাঁড় হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে কি ঘটতে যাচ্ছে? গত 54 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী যা পারেনি ডক্টর ইউনূস সেটা করে দেখিয়ে দিয়েছে। দর্শক, কথা বলছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ইন রেসপন্স টু বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক। দেখেন, পাকিস্তান একটা রাষ্ট্র যারা বাংলাদেশকে মেনে নিয়েছে, বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ আলাদা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তান বাংলাদেশ রিউনাইটেড হওয়া, জার্মানি যেভাবে রিউনাইটেড, এটা একেবারেই সম্ভব নয়। জাস্ট দুইটা দেশ হিসাবে, দুইটা স্বাধীন দেশ হিসাবে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনাটা এরকম। কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, এটা ভারত বাংলাদেশ সম্পর্কের লেন্স থেকে দেখাটা আমাদের জন্য জরুরি, এবং এইভাবেই দেখা হয়। এবং বাংলাদেশে গত 54 বছরে এভাবেই দেখে আসছে যে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক শুধু দুইটা আলাদা রাষ্ট্রের মধ্যে সম্পর্ক না, দ্বিপাক্ষিক সম্পর্ক নয়। পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক মানে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা ব্যাখ্যা, ভারত বাংলাদেশ সম্পর্কের একটা ধরন। এই জিনিসটা বুঝতে হবে। জামাত ইসলামীকে পাকিস্তানপন্থী দল বলা হয় এবং তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। যদি পাকিস্তান সরকার কর্তৃক যেসব দল বেশি নির্যাতিত হয়েছে 47 থেকে 71 পর্যন্ত, তাদের মধ্যে জামাত ইসলামী শীর্ষের মধ্যে পড়ে। তাদেরকে বেশ কয়েকবার নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতাদেরকে বারবার জেলে রাখা হয়েছে, তাদেরকে পিটিয়েছে। পাকিস্তান শাসক গোষ্ঠী কর্তৃক জামাত নির্যাতিত। এবং বিএনপি তো বাংলাদেশ স্বাধীন হওয়ার বেশ পরে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সঙ্গত কারণে পাকিস্তানের সাথে ওইভাবে খুব ইনসাফ ভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটা হয়তো শেখ মুজিব চেয়েছিলেন, করতে পারেনি ভারতের কারণে। যে ভারতকে প্রায়োরিটি দিতে হবে, ভারত ফার্স্ট, আর ভারত যতটুকু মেনে নেয় ততটুকু সম্পর্ক পাকিস্তানের সাথে, এর চাইতে বেশি না। আওয়ামী লীগ আমলে সেটা শেখ মুজিব আমল হোক, আর হাসিনার 96 আমল হোক, আর ফেসিবাদী আমল হোক, এটাই নীতি। ভারত যতটুকু মেনে নেয় ততটুকু পাকিস্তানের সম্পর্ক সাথে, এর চাইতে বেশি না। এমনকি বিএনপি যখন ক্ষমতায় ছিল, জামাত ইসলামের সাথে জোটগতভাবে বিএনপি যখন ক্ষমতা ছিল, তখনও ভারত যতটুকু মেনে নেয় তার চাইতে বেশি কিন্তু সম্পর্ক বিএনপিও করতে পারেনি। জামাতও এটা সাহস করেনি, এবং জামাতের দুর্বলতা বেশি থাকতো। জামাত পাকিস্তানের পক্ষে সম্পর্কের পক্ষে কথা বলতে সাহস পেত না, কারণ কি, এমনিতেই জামাতকে বলে পাকিস্তানপন্থী দল। আর পাকিস্তানের সাথে সুসম্পর্কের কথা বললে তো জামাতকে পাকিস্তানে পাঠিয়ে দিবে পারলে, পিটিয়ে। এই জন্য জামাতও এই বিষয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি, বা যৌক্তিক কথা যেটা সেটা বলতে পারেনি। বিএনপিও পারেনি। বিএনপি ক্ষমতা থাকলেও ওই ভারতকে রাগিয়ে উত্তেজিত করে পাকিস্তানের সাথে সম্পর্ক এই সাহস কিন্তু করেনি। কিন্তু ডক্টর ইউনূস সরকার ঠিকই করতে পেরেছে, যে ভারতকে উত্তেজিত করে, ভারতকে চাপে রাখার জন্য, দৌড়ে রাখার জন্য, ভারতকে ভয় দেখানোর জন্য, এবং বাংলাদেশের বৃহত্তর স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক মেরামত করছে, সম্পর্ক এক্সিলারেট করছে। পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হচ্ছে, এগুলো ভারতকে প্রচন্ড ক্ষুব্ধ করে। তো এই যে কাজটা, যে ভারতকে উপেক্ষা করে, ভারতের সাথে বৈঠক না, ভারতের সাথে যোগাযোগ ভালো না, ভারত রাগ হয়, তারপর পাকিস্তানের সাথে সম্পর্ক এক্সিলারেট করছে, এটা 54 বছরে ডক্টর ইউনূস সরকার শুধু পেরেছে। এটা 111 সরকারও পারেনি। 111 সরকার ছিল ভারতের দালাল সরকার। 111 সরকারকে ম্যানেজ করেই 2008 সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে, কারচুপি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল, এবং তারপরই সেনা হত্যা, নানান কিছু ঘটেছে। অতএব কোন সরকার ভারতকে শায়েস্তা করার জন্য পাকিস্তানের সাথে এরকম ওপেন সম্পর্ক এটা দেখাতে পারে, ডক্টর ইউনূস সরকার দেখেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় এই একমাত্র ডক্টর ইউনূস সরকারের আমলেই আমরা যে প্রকৃত অর্থে স্বাধীন, এই ফিলিংসটা হচ্ছে। আমরা যে সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ সরকার যে স্বাধীনভাবে ডিসিশন নিতে পারে, এটার এক্সারসাইজ আমরা এই সরকারের আমলে দেখছি। স্বাধীন বাংলাদেশে এরকম স্বাধীন কোন সরকার যে বিদেশিদেরকে চারানার দাম দেয় না বা গোনে না, তাদের সাবঅর্ডিনেট না, হ্যাঁ বন্ধু। এটা থিওরিটিক্যালি বলা হতো, খালেদা জিয়া বলতেন আমাদের বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। কিন্তু কোনো না কোনো ভাবে ভারতের প্রভুত্ব বা অন্য কারো প্রভুত্ব বিএনপিও মানত, কিন্তু ডক্টর ইউনূস সরকার কারো প্রভুত্ব মানে না, তারা প্রকৃত অর্থে স্বাধীন। ইন্ডিয়া যে মলম বিক্রেতা আছে না, ময়ূক ভাই সেই লেভেলে ধুলাই দিছে। সব জায়গাতে ধুলাই দিতে হবে। ইন্ডিয়া দাদা বাবুদের সব জায়গা থেকে ধুলাই হবে, শুধু ধুলাই। এখন তাদের দিন খারাপ, তো ধুলাইয়ের উপরে চলবে, কারণ তারা নিজেরা নিজেদের কোপা ডেকে আনছে। কারণ বা পৃথিবীর সব থেকে বড় কোপা হলো শেখ হাসিনা। সেই শেখ হাসিনার আশ্রয় দিচ্ছে কে? ইন্ডিয়া। ইন্ডিয়া তো ধুলাই খাবেই, সব জায়গা থেকে অপমানি হবেই। মানুষের কিন্তু কিছু দুর্বল পয়েন্ট থাকে। যদি মানুষ দেখবেন বার বাড়তেছে, আপনি তার দুর্বল পয়েন্ট আঘাত করবেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে। তেমনি ইন্ডিয়ার একটা দুর্বল পয়েন্ট কিন্তু আছে। আপনারা কি জানেন? ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে ওদের দেশে টয়লেট নাই। এইটার জন্য ইন্ডিয়া কিন্তু সামরিক শক্তিতেও অনেক এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিক দিক দিয়ে মোটামুটি এগিয়ে যাচ্ছে, সবকিছুতে ভালো একটা অবস্থান পৃথিবীতে করতেছে। কিন্তু এই ভালো অবস্থানের সব থেকে বড় বাধা হলো এই টয়লেট। যে জায়গায় যায় মানুষের কিন্তু দাম পায় না, একটা কারণে
তো তোমাদের দেশের লোক বাইরে টয়লেট করে, এই কথাটা বললে ইন্ডিয়ার মাথা নিচু হয়ে যায়। এই জন্য ইন্ডিয়া আপনার বিশ্ব ব্যাংকের কাছে টাকা ধার নিয়ে, কিন্তু টাকা ধার নিয়ে তারপরে কি করছে, এই ইন্ডিয়াতে টয়লেটের ব্যবস্থা করছে 1.5 বিলিয়ন, মানে 15 থেকে 17,000 কোটি টাকা ধার নিচ্ছে বিশ্ব ব্যাংকের কাছ থেকে জাস্ট ওদের দেশে টয়লেট করার জন্য। চিন্তা করছেন? তো এই ময়ূর প্রমাণ করে সে জায়গায় মারছে। ভিডিওটা দেখেন। নিশির বিষের কোথাও আছে, মাঠে ঘাটে হাঁকবো না, গু আর খাবো না, এইটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? জয়দীপ অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ, কিন্তু জয়দীপ এটা হচ্ছে, আমি এই ভিডিওটা দেখছি যে তাকে মাছের মতো লাভালাভি করতেছিল ময়ূরকে যখন বলছে যে বাইরে টয়লেট করবো না, গু আর খাবো না, ঠিক আছে, এটা তো ইন্ডিয়ার স্লোগান। এটা যখন বলছে ময়ূর পুরো ঠান্ডা। শুধু ময়ূর না, আপনি ইন্ডিয়া যে দেখবেন যে দাদা বাবুরা মনে করেন ফাইজলামি শুরু করে, যদি কোনো পাগলামি শুরু করে, দাদা বাবুদের শুধু এই ওষুধটা দিয়ে দিবেন, যদি আপনারা তো বাইরে টয়লেট করেন, ঠিক আছে, যে আপনাদের স্লোগান হচ্ছে যে বাইরে আর হাঁকবো না, মানুষ মানে গু আর খাবো না, এই স্লোগানটা যখন বলে দিবেন, যদিও শুনতে খারাপ শোনাইতেছে, খারাপ শোনানোরই কথা ভাই, যে ইন্ডিয়াতে চিন্তা করতে পারবেন না, এই যে আমাদের চিনি রপ্তানি মানে আমদানি আমরা বন্ধ করছি, কি জন্য? কারণ এরা তো পরিষ্কার না। বর্তমানে দূষিত চিনি আমরা আনবো না। ওরা তো নিজেরাই বলে যে বাইরে আর হাঁকবো না, গো আর খাবো না, ঠিক না? এটা তো বলে ওরা নিজেরাই। আমি এই কথাটা উচ্চারণ করতে চাই না, একটা নোংরা ভাষা। কেন? কিছুদিন আগে আমাকে একজন বলতেছে, ভাই খাইতে খাইতে গেতে আপনার ভিডিওটা দেখতেছিলাম, তো যেই ভাইটা দেখা গেলো খাইতে বসে ভিডিওটা দেখলে পরে তো বাইরের অবস্থা টাইট। এই ধরনের কথা বলতেও লজ্জা লাগে, কিন্তু এটা একটা দেশের স্লোগান। চিন্তা করতে পারছেন? এটা সামাজিক স্লোগান যে বাইরে আর হাঁকবো না, নিজের গো খাবো না, ঠিক আছে, গো আর খাবো না। তো ইন্ডিয়া দাদা বাবুদের যেখানে দেখবেন যে পাকনামি করতে সেখানে মেরে দেবেন ওষুধটা, তখন কিন্তু ঠান্ডা। দেখেন এই কথা বলার পরে ময়ূর পুরা চেঞ্জ হয়ে গেছে। ময়ূরের পুরা যে টপিকই ময়ূর চেঞ্জ করে ফেলছে। এটা হলো ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট। আর এই দুর্বল পয়েন্ট থেকে বাঁচার জন্যই ইন্ডিয়া লোন নিয়েছিল, সেই লোন নিয়েও কাজ হয় নাই। কারণ ছোটবেলা থেকে মানে সৃষ্টি লগ্নের থেকে ওরা এইভাবে চলে আসতেছে, দাদা করছে, দাদার দাদা করছে, দাদার বাপ করছে, এইভাবে চলে আসছে। এটা কি চাইলেই ছাড়া যায়? হ্যাঁ, এটা কি চাইলেই ছেড়ে দিবে? এটা ছাড়া আগামী 50 বছরে ভাবে চলবে ইন্ডিয়া। এই একটা জায়গাতে আরো একটা কথা আছে না, আল্লাহ বলছে বেশি বার বাইরো না। আল্লাহ মানুষকে কোনো না কোনো জায়গায় দুর্বল রাখে, এই হচ্ছে দুর্বল। ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে এটা। এইটার জন্য ইন্ডিয়া পৃথিবীর কোথাও সেরকম দাম পায় না। এবং দেখেন নাই সাথে সাথে অপমান হয়ে গেছে। দাদা বাবুদের এভাবেই সুধার করতে হবে। দর্শক, একটু সময় বিলম্বিত হলেও নতুন একটি শুভ সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। নতুন করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভাবতে শুরু করেছেন এবারের যুদ্ধে এবং সংগ্রামে যারা ছিলেন তাদেরকে, বিপ্লবীদেরকে সাথে না নিয়ে ওনার চেয়ে কত বড় ক্ষতি সাধন হতে যাচ্ছে। সচিবালয়ের আগুন থেকে উনি বুঝতে পারছেন যেই সচিবালয়গুলোতে উপদেষ্টা যাদেরকে রাখা দরকার ছিল তাদেরকে উনি পাশে না রাখার কারণে আজকে সচিবালয় উনার নিরাপদ নয়। তাই নতুন করে 8 থেকে 10 জন বিপ্লবী উপদেষ্টা নিয়োগের জন্য উনি পরিকল্পনা হাতে নিয়েছেন। ইতিমধ্যে যাদের নাম নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে, এরই মাঝে হয়তোবা কেউ কেউ উপদেষ্টা হিসাবে অংশগ্রহণ করবেন, কেউ কেউ প্রবাসে থেকে যাবেন, উপদেষ্টা হতে যাবেন না নিজ থেকেও কেউ কেউ নিষেধ করবেন। তারপরেও যাদের নাম এসেছে আজকে আপনাদের সামনে এক ঝাঁক ফাইটার বিপ্লবীর নাম আপনাদের সামনে তুলে ধরছি। এরই মাঝে আছে অন্যতম ইউটিউবার ডক্টর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, জুলকার নাইন, এইরকম প্রবাসী যোদ্ধা সাংবাদিকদের নাম আছে এবারের লিস্টে। সেনাবাহিনীর সম্মানিত অফিসার কর্নেল আব্দুল হকের নাম আছে, ব্যারিস্টার নাজির আহমেদ, লন্ডনের প্রসিদ্ধ পরিচিত আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ। এছাড়া রয়েছে ফিল্ডের মাঠের কয়েকজন তরুণ যারা এবারের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সারজিদ আলমের নাম আসছে, আমরা হাসনাত আব্দুল্লাহর নাম আসছে, আমরা দেখছি। আরেকজন শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি হারিয়েছিলেন বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার আমলে, সেই আসিফ মাহতাব স্যারকেও এবারের উপদেষ্টা রাখার পরিকল্পনা চলছে। পরিকল্পনায় এই অন্যতম কয়েকজন ছাড়াও আরো 1-10 জনের নাম এখানে যুক্ত হতে পারে, প্রকাশ করা হতে পারে। 10 জনের জায়গায় 20 জনের নাম সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হতে পারে তাদের নাম। সরকারিভাবে গেজেট নির্বাচিত করার আগে জনগণের ম্যান্ডেট, জনগণ তাদেরকে চাচ্ছে কিনা এবং জনগণ তাদেরকে পছন্দ করছে কিনা, জনগণের মতামত এবার বিচার করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। জনগণ যাদের ব্যাপারে এলিগেশন তৈরি করবে, যাদেরকে নিষেধ করবে, যাদের নামে ব্যাড কমেন্টস আসবে, যাদের চারিত্রিক ব্যক্তিগত জীবনে এই আন্দোলনের সাথে যায় না, তাদেরকে গ্রহণ করা হবে না। নামগুলা হয়তোবা এবার সোশ্যাল মিডিয়া সহ মিডিয়া আগেই ফলো আপ করা হতে পারে।
প্রচার করা হতে পারে, সেখান থেকে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে থেকে যাদেরকে বেশি মানুষ সমর্থন দিবে তাদেরকেই ইউনূস সরকার গ্রহণ করার এরকম একটি আলোচনা চলছে, যে এটা একটা গণভোটের মতো জনগণের মতামত, সোশ্যাল মিডিয়ার মতামত নিয়ে যাদের মাঝে সবচাইতে বেশি যারা জনপ্রিয় তাদেরকে এই উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, আমরা যাদেরকে আন্দোলন সংগ্রামে পেয়েছিলাম তাদের মধ্যে অন্যতম যারা, তাদের নামই এইবারের লিস্টে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রথম শুরু থেকে আমরা যে সহযোগিতা করেছিলাম, আজ উনার আসল চক্ষু খুলে গিয়েছে। যাদেরকে নিয়ে উনি সরকার গঠন করেছিলেন এরই মাঝে কারো কারো ব্যাপারে ব্যাপক মন্তব্য উনি দেখতে পাচ্ছেন। এরই মাঝে কারো কারো দায়িত্ব থেকে কাউকে কাউকে বাদ দেওয়া যেতে পারে, অথবা যাদের হাতে 2টা করে মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এরকম 7-8 জন উপদেষ্টা আছেন যারা ডবল মন্ত্রণালয়ের দায়িত্ব হাতে নিয়ে রেখেছেন, কিন্তু একটি ঠিকভাবে কাজ করতে পারছেন না। কাজের চাপের কারণে আরো বেহাল অবস্থায় আছে বিভিন্ন মন্ত্রণালয়। তাই একজনকে একটার বেশি মন্ত্রণালয় না দেওয়ার সিদ্ধান্তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরই মাঝে একজন উপদেষ্টার ইন্তেকাল করেছেন, উনার হাতে ছিলেন 2টি মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ ওই 2টি মন্ত্রণালয়ের জন্য 2 জন নতুন উপদেষ্টা এমনিতেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাই সব মিলে 8 থেকে 10 জনের একটি শক্তিশালী বিপ্লবী টিম এবার যুক্ত হতে যাচ্ছে প্রাক্তন উপদেষ্টাদের পাশে। হয়তো উপদেষ্টার সংখ্যা এবার 30-এর কৌটায় গিয়ে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি দেখা দিয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।